রাফিনিয়া আউট, লুকাস পাকেতা আউট, কাজেমিরো ডাউট। বিশ্বকাপ শুরু হওয়ার আগেই এদের মিলিতাও আউট, রদ্রিগো আউট, এস্তেভাও আউট এবং নেইমার তো আছেনই তার ওই ডাউট নিয়ে। বিশ্বকাপে এইবার বাকি ৪৭ দল ব্রাজিলের মতো এরকম ইনজুরি সমস্যায় ভোগেনি। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই ফার্স্ট 11 এর পোটেনশিয়াল ৩ প্লেয়ারকে তারা ইনজুরির কারণে হারিয়েছে। এস্তেভাও, রদ্রিগো, মিলিতাও এবং এই টুর্নামেন্ট চলাকালীন সময় ইনজুরির সঙ্গে নিরন্তর লড়াই করতে হচ্ছে ব্রাজিলকে। এখন যখন নরওয়ের বিপক্ষে রাউন্ড অফ 16 এর ম্যাচ, সেই ম্যাচকে সামনে নিয়েও কোচ কার্লো আনচেলত্তির সামনে ভীষণ রকমের দুশ্চিন্তা। কেননা গত ম্যাচে জাপানের বিপক্ষে ওই হিরোইক কামব্যাক করা যেই দলটা, সেই দলের লুকাস পাকেতাকে তিনি পাচ্ছেন না। কাজেমিরোটা খুবই প্রশ্নবিদ্ধ, খেলতে পারবেন কি পারবেন না। রাফিনিয়া আগে যে ছিটকে গেছেন, তারও এই ম্যাচে খেলাটা একেবারে নিশ্চিত যে তিনি খেলছেন না। ফলে নরওয়ের বিপক্ষে এই ম্যাচে আসলে এই কোচ কার্লো আনচেলত্তি কিরকম একাদশটা সাজাবেন? এইখানটাতে তিনি কি তার পুরনো ফর্মুলায় ফেরত যাবেন? তিনি কি শুধুমাত্র নাম চেঞ্জ করে ফরমেশন এক রাখবেন? নাকি ফরমেশনটাই আসলে বদলে দিবেন? এই সবকিছু মিলে একটু আলোচনাটা সম্ভাবনার জায়গাগুলো নিয়ে করতে চাই। দেখেন, এই শক আলোচনার মধ্যে হচ্ছে গিয়ে নেইমারের কথাটা আসতেই হবে বারবার। কেননা নেইমার যদি ফিট থাকতেন, 100% ফিট থাকতেন, তাহলে এই নরওয়ের বিপক্ষে ম্যাচে তিনি একেবারে ফার্স্ট 11 এ ঢুকে যাচ্ছেন। এইটা একেবারে প্রত্যাশিত ছিল। তাহলে কোচ কার্লো আনচেলত্তিকে অনেক কিছু বদল করতে হতো না। কিন্তু নেইমার কি আসলে ফার্স্ট 11 এ খেলার মতো সেই ফিটনেসটা কি তার রয়েছে কিনা? যদি সেটা না থাকে, তাহলে তাকে প্রথম একাদশে কি আনচেলত্তি রাখবেন, নাকি তাকে জমিয়ে রাখবেন ট্রাম্প কার্ড হিসাবে পরের জন্য? এটাও কিন্তু সিদ্ধান্ত নেবার রয়েছে। শুরু থেকেই শুরু করি। দেখেন, যেটা হয়েছে সেটা তো আগেই হয়েছে যে ওয়ার্ল্ড কাপ শুরুর আগে যারা বাদ পড়ে গেছে, ধরেন রাফিনিও বাদ পড়ে গেছে। তাকে ছাড়াও ব্রাজিল কয়েকটা ম্যাচ খেলে ফেলেছে। ওয়ার্ল্ড কাপের মধ্যে তিনি আদৌ আসলে ফিরতে পারবেন কিনা, এটা একটা প্রশ্ন রয়েছে। যখন তিনি ইনজুরিতে পড়েছেন তখন থেকেই সেই প্রশ্নের জায়গাটা ছিল। কিন্তু হয়তোবা ওই মনোবল যেন দলের ভেঙে না যায় বা আউটসাইড নয়েজ যেন অনেক বেশি হয়, সেই কারণে হয়তোবা রাফিনিয়াকে এখানে দলের সঙ্গে রাখা হয়েছে। কিন্তু ওয়ার্ল্ড কাপে তিনি যদি আর নাও খেলতে পারেন, সেটা তো অবাক হওয়ার কিছু থাকবে না। ঠিক যেমন কথা লুকাস পাকেতার ক্ষেত্রেও বলা যায়। পাকেতা জাপানের বিপক্ষে ওই ম্যাচটাতে প্রথমার্ধের শেষ দিকে গিয়ে ইনজুরিতে পড়েছেন এবং বা উরুর সেই ইনজুরির যেই মাত্রা কতটা, সেইটা ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন দ্বারা একটা অফিসিয়াল প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছে যে নরওয়ের বিপক্ষে ম্যাচটা তিনি খেলতে পারবেন না। অথচ সেই দেশের গণমাধ্যমের খবর ছিল শুধু নরওয়ের বিপক্ষে ম্যাচ না, ব্রাজিল যদি ওয়ার্ল্ড কাপের ফাইনাল পর্যন্তও খেলে, তাহলেও পাকেতা খেলতে পারবে না। কারণ যেই ইনজুরিতে তিনি পড়েছেন, সেই ইনজুরি থেকে সেরে উঠতে ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে। কারণ বিশ্বকাপ ফাইনাল ধরেন ১৯ জুলাই। তো ৩ থেকে ৪ সপ্তাহ সময় লাগবে, মানে তো পাকেতার তো এই ওয়ার্ল্ড কাপ শেষ। সেই হিসেবে তো শেষ। এটা অফিসিয়ালি কনফার্ম না করলেও। এখন ব্রাজিলের ওই ১৯ জুলাই চিন্তা পরে। আগে তো চিন্তা করতে হবে এই নরওয়ের বিপক্ষে ম্যাচটা রাউন্ড অফ 16 এর, সেই ম্যাচটার ক্ষেত্রে কার্লো আনচেলত্তি কি করতে পারেন? ব্রাজিল এই আগের ম্যাচটাতে আমরা দেখেছি যে 4-3-3 তেই যে তারা যে খেলেছে এবং সেইখানটাতে উইথড্রয়াল ফরওয়ার্ড বা ওই রোমিং রোলটাতে ম্যাথিয়াস কুনিয়া খেলেছেন এবং ৩ যে মিডফিল্ডারের জায়গাটা, সেইখানটাতে প্রথম হাফে আমরা দেখেছি যে কাজেমিরো একেবারে মিডফিল্ডের বেইজে ছিলেন। তারপরে সেকেন্ড মানে বেইজে ছিলেন এবং সামনে ব্রুনো গিমেরেস এবং লুকাস পাকেতা তার সামনে ছিলেন। লুকাস পাকেতা যখন প্রথম হাফ শেষে তিনি ইনজুরির কারণে তাকে উঠিয়ে নেওয়া হলো, ওইখানটাতে আরেকজন মিডফিল্ডার নামাবেন সেটাই প্রত্যাশিত ছিল। কিন্তু কোচ কার্লো আনচেলত্তি ওই সময় একটা মাস্টার স্ট্রোক দিলেন। তিনি মিডফিল্ডার না নামিয়ে নামালেন হচ্ছে গিয়ে ফরওয়ার্ড এনরিককে। এনরিক চলে গেলেন নাম্বার 9 পজিশনে। ঠিক তার পেছনেই ওই জায়গাটাতে খেললেন হচ্ছে গিয়ে আরো অনেক বেশি পিছিয়ে এসে, রোমিং রোলটাতে আগেও ছিলেন সেই ম্যাথিয়াস কুনিয়া। ফলে ব্রাজিল সেকেন্ড হাফটাতে কিন্তু ব্রুনো গিমেরেস তখন আবার সামনে থেকে একটুখানি পিছিয়ে এসে কাসেমিরো এবং ব্রুনো গিমেরেস মিডফিল্ডে সেই জায়গাটাতে পার্টনারশিপটা করে ফেলেন। ফলে ব্রাজিল 4-4 এ কিন্তু মোর অর লেস সেকেন্ড হাফটাতে খেলেছে। এখন ওই ম্যাচটাতে ব্রাজিলের প্রয়োজন ছিল, কেননা প্রথম হাফে ব্রাজিল পিছিয়ে ছিল। ফলে তারা ২ মিডফিল্ডার ৪ ফরওয়ার্ড নিয়ে অল আউট অ্যাটাকে যাওয়ার মতো একটা পরিস্থিতিতে তারা ছিল। সেই ঝুঁকিটা কোচ কার্লো আনচেলত্তি নিয়েছেন। তিনি সেই ফাটকাটায় জিতে গেছেন। কিন্তু নরওয়ের মতো দলের বিপক্ষে কি ব্রাজিল ২ জন মাত্র মিডফিল্ডার নিয়ে আসলে খেলবেন? 4-4 এ কি ব্রাজিল আসলে খেলবেন? এটা কিন্তু একটা বিগ কোয়েশ্চেন মার্ক। যখন ম্যাচটা ০-০, যখন একটা নতুন ম্যাচ শুরু হচ্ছে, তখন আসলে মিডফিল্ডটা এইভাবে মাত্র ২ জন মিডফিল্ডার নিয়ে খেলবেন কিনা একটা প্রশ্ন করতে। এখন বলতে পারেন যে ফ্রান্সও তো ২ জন মিডফিল্ডার নিয়ে খেলে। ফ্রান্সেরও তো ওই যে ৪ জন ফরওয়ার্ড রয়েছে তুখোড়। কিন্তু ফ্রান্সের ওই অ্যাটাকটা এত ফ্লুইড এবং তাদের ওই মিডফিল্ডের ওইখানটাতে চুয়ামানি, রেবিও যারা থাকে, তারাও অ্যাটাক এবং মিডফিল্ডের সেই সংযোগটা করতে পারে। ব্রাজিলের যারা রয়েছেন সেই ব্রুনো গিমেরেস এবং কাজেমিরো, স্পেশালি কাজেমিরো, যার বয়স এত ৩৪ বছর বয়স হয়ে গেছে। গত ম্যাচে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, সেটা মাথায় নিয়ে আমি বলছি। এইটা কি আসলে মানে মিডফিল্ডে নরওয়ের সঙ্গে পেরে ওঠার মতো যথেষ্ট কিনা? এটা কিন্তু একটা বিগ কোয়েশ্চেন। তারপর আমি মনে করি যে কাজেমিরো যদি না থাকেন, সেইটা ব্রাজিলের জন্য বিগার ব্লো হবে। কাজেমিরো তো ডাউটফুল এই ম্যাচটার জন্য। কিন্তু তিনি যদি খেলতে না পারেন, সেইটা ব্রাজিলের জন্য অনেক বড় একটা ব্লো হবে। কার্লো আনচেলত্তির দলের জন্য তো বটেই। মাঠের লিডারশিপের ব্যাপার রয়েছে। সঙ্গে হচ্ছে কি ওই যে হার না মানা মানসিকতার ব্যাপার রয়েছে। গত ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ পারফরম্যান্স রয়েছে। ফলে কাসেমিরো মিসটা ব্রাজিলের জন্য অনেক বেশি হবে। যদি তিনি খেলতে না পারেন, তার জায়গায় ফাবিনিও খেলবে। এই চয়েসটা নিয়ে আসলে খুব একটা কিছু বলার নাই বা খুব একটা মানে সংশয়ের জায়গাও নাই বা এখানটাতে কি হবে না হবে অনেক কিছু ভাবার কিছু নাই। যে কাসেমিরো যদি না খেলতে পারেন, তার জায়গায় ফাবিনিও খেলবে। কিন্তু লুকাস পাকেতার জায়গায় আসলে কে খেলবেন?
দেখেন ব্রাজিল যদি এখন ওই 4-2-4 এ খেলে তাহলে কাজেমিরো আর ব্রুনো এখানটাতে খেলবেন। সামনে তো ওই ভিনিসিয়াস, রায়ান, ম্যাথিয়াস কুনিয়া খেলবেন। এই সেকেন্ড হাফে যেরকম এনরিকে নামাইছিলেন, এনরিকে কোচ নামাবেন এই ম্যাচটা তো। প্রথম থেকেই নামাবেন। সেই 4-2-4 এ খেলবেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই 4-2-4 এ আসলে কোচ খেলবেন না প্রথম থেকে। প্রথম থেকে সেইটা খেলাটা টু রিস্কি হয়ে যায়। ওইটা মিডফিল্ডের দখলটা প্রথম থেকেই ছেড়ে দেওয়া হয়ে যায়। ফলে এইখানটাতে যদি লুকাস পাকেতা যে খেলছেন না, সেই জায়গাটাতে আমি থার্ড একজন মিডফিল্ডারের ইনক্লুশন এইখানটাতে দেখি। প্রশ্ন হচ্ছে যে সেই থার্ড মিডফিল্ডারটা কে হবেন? নেইমার যদি ফিট থাকতেন তাহলে হচ্ছে গিয়ে এইখানটাতে ফিট ইন করতেন খুবই সহজভাবে, সিমলেসলি। হ্যাঁ, কারণ নেইমার তিনি খেলছেন, তার হচ্ছে গিয়ে সেই অ্যাটাকের লুকাস পাকেতারও যেমন ক্রিয়েটিভিটি জায়গাটা রয়েছে, নেইমারের সেই ক্রিয়েটিভিটি জায়গাটা রয়েছে। লুকাস পাকেতার যেটা আছে হচ্ছে গিয়ে ওই হাই প্রেসিং এর ক্ষেত্রে তিনি যতটা কার্যকর বা ডিফেন্সিভ ওয়ার্কের ক্ষেত্রে কার্যকর, নেইমার সেটা দিতে পারবেন না। তবে নেইমার যেটা দিতে পারবেন সেটা হচ্ছে গিয়ে যে আরো ক্রিয়েটিভিটি, আরো ডিসাইসিভনেস, আরো বেশি হচ্ছে গিয়ে ফাইনাল পাস এবং আরো বেশি ধরেন সেট পিস সিচুয়েশনগুলোতে ফ্রি কিক বলেন, কর্নার বলেন, ওই জায়গাটাতে ব্রাজিলকে আরো অনেক ইনপুট তিনি দিতে পারবেন। কিন্তু নেইমারের তিনি ফিট থাকলে আমি বলছি যে তিনি প্রথম একাদশে এখন এই জায়গাটাতে লুকাস পাকেতার জায়গায় খেলতেন। কিন্তু নেইমার আসলে 90 মিনিটস খেলার জন্য ফিট না। এবং আমার যেটা মনে হয় যে কোচ কার্লো আনচেলত্তি ওইভাবে ভাববেন যে আমি প্রথম 60 মিনিটস নেইমারকে খেলাবো, নাকি আমি এক্সট্রা টাইম মাথায় রেখেও লাস্ট 60 মিনিটস নেইমারকে খেলাবো। সো ওই হিসাব করলে আমার মনে হয় যে নেইমারকে আসলে লাস্ট 60 মিনিটস এর জন্য বা ধরেন লাস্ট 30 মিনিটস এর জন্য বা ধরেন এক্সট্রা টাইমের জন্য, গত ম্যাচে জাপানের বিপক্ষে যেটা হয়েছে যে ফাইনালি তাকে নামানোই হয়নি, নামানোর প্রয়োজনটাই পড়েনি। ওইরকম একটা সিচুয়েশনের জন্য নেইমারের কার্ডটা তিনি হোল্ড করবেন বলে আমার কাছে মনে হয়। প্রথম একাদশে নেইমার, এখানে লুকাস পাকেতার জায়গায় খেলবেন না। তাহলে অপশন কিন্তু আসলে একটাই বাকি থাকে। সেটা হচ্ছে দানিলো সান্তোস। আমার মনে হচ্ছে ব্রাজিল এই ম্যাচটাতে প্রথম একাদশে অন্ততপক্ষে এনরিককে না নামিয়ে ওইখানে দানিলো সান্তোসকে নামাবে। 4-2-4 এর শুরু থেকেই না গিয়ে 4-3-3 তেই অন্ততপক্ষে ব্রাজিল শুরু করবে। তারপর ম্যাচ সিচুয়েশন অনুযায়ী কোচ তো রিঅ্যাক্ট করতেই পারেন। কোচ তো তার টিম তো অ্যাডাপ্ট করতেই পারে। এটা তো আমরা এই টুর্নামেন্টেও ম্যাচ বাই ম্যাচ এটা দেখেছি। দানিলো সান্তোসের প্রোফাইলটা অনেক কাছাকাছি লুকাস পাকেতার, যেইখানটাতে তিনি ওই অনেক বেশি ওই যে প্রেসিং এ যেমন সাহায্য করতে পারবেন, ডিফেন্সিভ ওয়ার্কটাও তার আসলে দুর্দান্ত। এবং একই সঙ্গে দানিলোর মধ্যে গোলও রয়েছে। তিনি ওই স্পেশালি বক্সে একটু লেট অ্যারাইভালের যে ব্যাপারটা, সেই জায়গাটাতে তিনি বেশ সিদ্ধস্ত, আমরা সেই জিনিসটা দেখতে পেয়েছি। ফলে আমি আসলে এইখানটাতে নরওয়ের বিপক্ষে ম্যাচে মনে করছি যে দানিলো সান্তোসকে খেলানোটাই সবচেয়ে যৌক্তিক এবং সেইটাই হয়তোবা কোচ খেলাবেন। হ্যাভিং সেড দ্যাট, কোচ কার্লো আনচেলত্তি কিন্তু তার এই বিশ্বকাপ যাত্রার যে ১ বছর সময়টা, ইনফ্যাক্ট ২ টা প্র্যাকটিস ম্যাচের প্রথম ম্যাচটা পর্যন্ত পানামার বিপক্ষে, ব্রাজিলের মাটিতে যে লাস্ট ম্যাচটা তারা খেলে এসেছে, তারপরে যুক্তরাষ্ট্রের মাটিতে মিশরের বিপক্ষে খেলো। সো ওই পানামার বিপক্ষে ম্যাচ পর্যন্ত কিন্তু মোর অর লেস তিনি 4-2-4 এ দলকে খেলিয়েছেন। এবং সেই 4-2-4 এ খুবই গুরুত্বপূর্ণ ছিলেন হচ্ছে গিয়ে এস্তেবাও, গুরুত্বপূর্ণ ছিলেন রদ্রিগো। এবং 4-2-4 স্পেশালি এস্তেবাও রাইট সাইডে খেলতেন, রাফিনিয়া তখন মাঝখানে এসে খেলতেন এবং সেই মাঝখানে আরেকটা জায়গা ম্যাথিয়াস কুনিয়াকে ধরতো, লেফট সাইডে ভিনিসিয়াস জুনিয়র, ভিনিসিয়াস এবং রাফিনিয়া পিচে কাছাকাছি থাকতেন। সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এস্তেবাওটা ওই যখন মিসিং হয়ে গেলেন, রদ্রিগো খেলতে পারলেন না। তারপরে কিন্তু কোচের এই জায়গাটা নিয়ে যে দুজন মিডফিল্ডার নিয়ে খেলবে কি খেলবে না, একটা ডাউটের জায়গা তৈরি হলো। এবং যেটা আমি আগেও বেশ কিছু ভিডিওতে বলেছি যে কার্লো আনচেলত্তির ওই ফ্লেক্সিবিলিটিটা রয়েছে, ট্যাকটিক্যাল ফ্লেক্সিবিলিটি। সো তিনি কিন্তু এখনো আবার সেই 4-2-4 এ ফিরতে পারেন যখন লুকাস পাকেতা খেলছে না। গত ম্যাচটাতে জাপানের বিপক্ষে সেকেন্ড হাফটাতে ব্রাজিল যেমন খেলছে, কিন্তু আমার কাছে মনে হয় যে শুরু থেকে অন্ততপক্ষে নরওয়ের বিপক্ষে এই ম্যাচে ব্রাজিল সেই ফরমেশনে খেলবে না। আমি 4-2-4 এ ব্রাজিলকে প্রথম থেকে খেলতে দেখছি না, বরং 4-3-3 তেই দেখছি লুকাস পাকেতার এখানে না খেলানোতে। এবং সেখানে মিডফিল্ডে কাসেমিরো এবং ব্রুনো গিমেরেস, কাসেমিরো খেলতে না পারলে ফাবিনো, কিন্তু তিনি যদি খেলতে পারেন বা তার খেলতে পারারই কথা, কাসেমিরো, ব্রুনো গিমেরেসের সঙ্গে এখানে থার্ড মিডফিল্ডার হিসেবে আমি এখানে দানিলো সান্তোসকে দেখছি। এবং ৩ ফরওয়ার্ডের ওই ২ ওয়াইড ফরওয়ার্ড রায়ান আর কি বলেছিল ভিনিসিয়াস জুনিয়র এবং মাঝখানে ম্যাথিয়াস কুনিয়া। এইটাই সম্ভবত ব্রাজিলের একাদশ হতে যাচ্ছে নরওয়ের বিপক্ষে। আপনার কাছে কি এইটাই সম্ভাব্য সেরা একাদশ বলে মনে হয়? আপনার কি মনে হয় যে কোচ কার্লো আনচেলত্তি আসলে 4-3-3 তেই খেলাবেন নাকি তিনি 4-2-4 এ যাবেন? জানাতে পারেন মতামতটা।